সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে রিসার্চ পার্সন হিসেবে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সবাই ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমার সাবজেক্ট হলো বটানি, উদ্ভিদ বিজ্ঞান। এই প্রোগ্রামটি হলো অনার্স 4th ইয়ার স্টুডেন্টদের জন্য। কোর্স কোড 243005। নেম অফ কোর্স নিম্নোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার। লেকচার নাম্বার 13। টাইটেল অফ দ্য লেকচার অ্যাকুয়াকালচার। আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডে প্রথমেই আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকুয়াকালচার, এরপরে আছে অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট। এই সম্পর্কে আমি একটু কথা বলবো। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 4th ইয়ারের সিলেবাসে, অর্থাৎ লিমনোলজি এবং অ্যাকুয়াকালচার কোর্সের যে সিলেবাস, সেই সিলেবাসের সর্বশেষ টপিক অ্যাকুয়াকালচার নিয়ে আলোচনা করছি। এটা একটা বিস্তারিত আলোচনা, এই টপিকটা বিস্তারিত আলোচনা করতে হয় এবং এই জন্য আমি এটাকে 4টি পার্টে ভাগ করেছি। গত ক্লাসে পার্ট 1 নেওয়া হয়েছে, আজকে আমি পার্ট 2 নেব। গত ক্লাসে পার্ট 1-এ ইন্ট্রোডাকশন টু অ্যাকুয়াকালচার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি ইন্ট্রোডাকশন টু অ্যাকুয়াকালচার থেকে আরেকটু আলোচনা করব এবং এরপর আমি অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকের লেকচারটি শুরু করি। ইন্ট্রোডাকশন টু অ্যাকুয়াকালচার থেকে আমি আজকে কনসেপ্ট অফ ফিশ কালচার মেথড বা মাছ চাষ পদ্ধতির ধারণা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা জানো যে অ্যাকুয়াকালচার মানে প্রধানত মাছ চাষকেই বলা হয়ে থাকে, যদিও এর সাথে অন্যান্য চাষ জড়িত আছে, জলজ প্রাণী চাষ জড়িত আছে, এর সাথে প্রাণী বা উদ্ভিদ চাষ এর সাথে জড়িত। তারপরও প্রধানত যেহেতু মাছ প্রধান, সেজন্য মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। দ্রুত আমাদের দেশে এবং পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের ক্রমবর্ধমান মানুষের মুখে অন্ন জোগানোর জন্য বিল ডোবা ভরাট করে মানুষ ফসল ফলানোর চেষ্টা করছে। এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, যে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্যের চাহিদা মেটাতে পুকুর ডোবা এগুলো ভরাট করে দেখা যায় যে বাসস্থানও নির্মাণ করা হচ্ছে, ফসলও ফলানো হচ্ছে। আবার নদীমাতৃক বাংলাদেশের যে নদী, শাখা নদী, উপনদী, যাবতীয় জলাশয় আছে, এগুলি প্রলয়ঙ্করী বন্যার কারণে, তারপরে বিভিন্ন প্লাবন, যে প্লাবনের কারণে এগুলো ভাঙছে, গড়ছে, অবিরত পলি পরে ভরাট হয়ে যাচ্ছে। কাজেই এই যে মাছের আবাসস্থল সংকুচিত হচ্ছে, কিছু প্রাকৃতিক কারণে হচ্ছে, কিছু মানুষ দ্বারাও ভরাট হয়ে যাচ্ছে। কাজেই মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং একদিকে যেরকম মাছের উৎপাদন কমে যাচ্ছে, অপরদিকে কিন্তু মাছ এবং চিংড়ির চাহিদা স্থানীয়ভাবে এবং বিদেশে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কাজেই এটা আমাদের মৎস্য সম্পদের উপর বা খুবই একটা হুমকি স্বরূপ যে আমাদের মাছের আবাসস্থল কমে যাচ্ছে, মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং যে পরিমাণ মাছ উৎপন্ন হচ্ছে সেটাতে আমাদের চাহিদা পূরণ হচ্ছে না, অথচ বিদেশে ব্যাপকভাবে এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা কিন্তু রপ্তানি করতে পারি। আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু এই মাছ রপ্তানি করে আমরা উপার্জন করতে পারি। তো তাহলে কি করতে হবে? জলাশয়ের আধুনিক প্রযুক্তি ও নিবিড় চাষ ব্যবস্থাপনার মাধ্যমে এই মাছের উৎপাদনকে বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কাজেই সার্বিক মাছ চাষ পদ্ধতির ধারণা যদি আমরা নিতে যাই, তাহলে আমাদেরকে দুইটা বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। একটা হলো মাছ চাষের পদ্ধতি, আর একটা হলো মাছ চাষের ধাপ। তাহলে প্রথমে আমি মাছ চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। মাছ চাষের পদ্ধতিতে প্রথমেই আমি একটি ছক দিয়েছি। এই ছকের মধ্যে তোমরা মাছ চাষের পদ্ধতির বিভিন্ন শ্রেণী বিভাগ দেখতে পেয়েছো।
হ্যাঁ, এখন আমি সংক্ষিপ্তভাবে প্রধান যে শ্রেণী বিভাগটা সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ধারণাগতভাবে আধুনিক মাছ চাষ পদ্ধতিকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আছে স্থান ও আবাস। আচ্ছা, স্থান ও আবাস অর্থাৎ কোথায় এর মাছ চাষটা হবে সেটার উপর ভিত্তি করে এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আবদ্ধ পদ্ধতি আর একটা হলো উন্মুক্ত পদ্ধতি। আবদ্ধ পদ্ধতি হলো পাড় দ্বারা আবদ্ধ যেগুলো জলাশয়, পাড় দ্বারা আবদ্ধ কোন জলাশয়গুলো? পুকুর, ডোবা, দিঘি, এগুলো হলো পাড় দ্বারা আবদ্ধ জলাশয়। এই আবদ্ধ জলাশয়ে যদি মাছ চাষ করা হয় তাহলে সেটাকে আবদ্ধ পদ্ধতি বলা হবে। আর যদি অববাহিকা অঞ্চলের বিভিন্ন অববাহিকা অঞ্চলে আমরা প্লাবনভূমি দেখতে পাই, এছাড়াও বিল, হাওর, বাওর আছে, উপকূলীয় এলাকা আছে, উপকূলীয় এলাকার ঘেরের মাছ আছে, এগুলিতে যদি মাছ চাষ করা হয়, মাছ জন্মানো হয়, তাহলে সেটাকে আমরা উন্মুক্ত পদ্ধতি বলবো। আচ্ছা, এরপর আছে মাছ চাষের নিবিড়তা। নিবিড়তা ভেদে মাছ চাষ প্রধানত 3 প্রকার: সনাতন পদ্ধতি, আধা নিবিড় পদ্ধতি এবং নিবিড় পদ্ধতি। এরপর আছে মাছ চাষের পদ্ধতি। মাছ চাষের পদ্ধতি বা পর্যায়ের বিভিন্নতা হলো হ্যাচারি, নার্সারি, পোনা, পুকুর, পালন পুকুর, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে যে মাছ চাষ সেটাকে বোঝানো হয়েছে। মিশ্র ও সমন্বিত মাছ চাষ, যেমন ধান খেতে মাছ চাষ, পুকুরে মাছ চাষ। হ্যাঁ, মিশ্র ও সমন্বিত মাছ চাষ মানে মাছ চাষের সাথে অন্যান্য জিনিসও মিশ্রিত থাকবে। তাহলে কিভাবে এটা হবে দেখো, যে মাছ চাষ, পুকুরে যখন মাছ চাষ করা হয় সেই সাথে হাঁস মুরগিও চাষ করা যেতে পারে। হ্যাঁ, আবার ধান খেতে যখন ধান চাষ করা হয় সেখানে মাছও চাষ করা যেতে পারে। হ্যাঁ, কাজেই তোমরা দেখতে পাচ্ছ যে মিশ্র সমন্বিত চাষ মানে আমরা সেখানে একাধিক চাষ করতে পারি। আচ্ছা, এরপর আছে প্রজাতির সংখ্যা। প্রজাতির সংখ্যা মানে একক চাষ, মিশ্র চাষ। এটা নিয়ে গত লেকচারও আলোচনা করেছি। একক চাষ হলো একটা জলাশয়ে যদি একটা প্রজাতি চাষ করে তাহলে সেটা একক চাষ হবে, আর একটা জলাশয়ে যদি একাধিক প্রজাতি চাষ করা হয় তাহলে সেটা মিশ্র চাষ হবে। আচ্ছা, এরপর আমরা মাছ চাষের ধাপসমূহ নিয়ে আলোচনা করব। মাছ চাষের ধাপসমূহ কি? মাছ চাষের ধাপসমূহ হলো স্থান ও পুকুর নির্বাচন, পুকুর খনন ও প্রস্তুতি, পোনা নির্বাচন, উৎপাদন বা ক্রয়, পোনা অবমুক্তকরণ ও প্রতিপালন, মাছের খাদ্য সরবরাহ, মাছের রোগ, পোকা, অন্যান্য শত্রু দমন, মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, মাছ পরিবহন ও সংরক্ষণ, মাছ বাজারজাতকরণ ও রপ্তানি, অন্যান্য বিভিন্ন কাজ যেমন গবেষণা, উন্নয়ন, মানচিত্র, এগুলো এটার অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমি যেটা রেখেছি যে মাছ চাষ পদ্ধতি ভেদে উপকরণের চাহিদা, অর্থাৎ এই যে মাছ চাষ পদ্ধতি করা হবে এতে কি কি উপকরণ লাগবে। মাছ চাষের অবকাঠামো ও জাল, যন্ত্রপাতি, নৌকা, ট্রলার ও প্লাটুন, মাছের খাদ্য উপকরণ তৈরি, সুরক্ষার রাসায়নিক উপাদান ও তৈরি দ্রব্য, মাছ সংরক্ষণ দ্রব্য, রাসায়নিক ও বরফ প্যাকেজিং দ্রব্য। এরপর এই সম্পর্কিত আরেকটা ছোট আলোচনা আছে অববাহিকায় মাছ ব্যবস্থাপনা। ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কপোতাক্ষ, সুরমা, কুশিয়ারা, ধন, কংস, ভৈরব, ধরলা, করতোয়া ইত্যাদি 50টি নদ নদীর অববাহিকা দেশের প্রায় 70% মাছের উৎস। হ্যাঁ, তো এসব স্থানে উন্মুক্তভাবে বা আশ্রয় তৈরি করে খাঁচায় মাছ চাষ করা যায়। এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডে আমি আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ জলজ সম্পদের ব্যবস্থাপনা। জলজ সম্পদের ব্যবস্থাপনা আলোচনা করার প্রথমেই আমি জলজ সম্পদের সংজ্ঞাটা বলবো। জলজ সম্পদের সংজ্ঞা: যেসব জলজ প্রাণী মানুষের খাদ্য হিসেবে বা অর্থকরী সম্পদ হিসেবে ব্যবহৃত হয় বা উৎপাদিত হয় তাদের সম্মিলিতভাবে জলজ সম্পদ বা মৎস্য সম্পদ বলে। অর্থাৎ মাছের সাথে যে অন্যান্য প্রাণীরাও আছে সেগুলোকে সম্মিলিতভাবে জলজ সম্পদ বা মৎস্য সম্পদ বলা হবে। তাহলে এগুলো কি? বিভিন্ন শ্রেণীর মাছ, ঝিনুক, শামুক, অক্টোপাস, স্কুইড, চিংড়ি, কাঁকড়া, কচ্ছপ, তিমি, সিল, অন্যান্য অনেক প্রাণী মৎস্য সম্পদের বা জলজ সম্পদের অন্তর্ভুক্ত হবে। তবে মৎস্য সম্পদের মধ্যে মাছের ভূমিকাই মুখ্য, যে জন্য আমরা মাছ চাষের
পরিবেশ ও প্রজনন নিয়ে আলোচনা করব। জলজ সম্পদ ব্যবস্থাপনায় প্রধানত আমরা মাছ চাষ নিয়ে আলোচনা করব এবং প্রথমেই আমি মাছ চাষ সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে মাছের পরিবেশ প্রজনন নিয়ে আলোচনা করতে হবে, কারণ মাছের বৃদ্ধি কিভাবে হবে, বৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর মাছের বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে যাই তাহলে প্রথমেই যেটা আসবে মাছ চাষের পরিবেশ ও প্রজনন। মাছের জীবন ধারণের আবাসস্থল জলাশয়, পুকুরের পানি ও তলদেশের মাটি, পুকুরের পাড়, আশেপাশের জায়গা, মোটামুটি এগুলি নিয়ে মাছ চাষের পুকুরের পরিবেশটা গঠিত হয়ে থাকে। মাছের ক্ষেত্রে তাই সুষ্ঠু জলজ পরিবেশ প্রয়োজন। মাছ তার জীবন ধারণের সব কাজ পুকুর বা জলাশয়ের পানির মধ্যেই সম্পন্ন করে থাকে। একটি জলাশয়ের উৎপাদন ক্ষমতা মাটি ও পানির গুণাগুণের উপর নির্ভরশীল। তাই মাছ চাষ ব্যবস্থাপনায় এদের ভূমিকা সম্পর্কে বিশদভাবে জানতে হবে, যেটা আমি একটু আগে বলেছি যে মাছ চাষ ব্যবস্থাপনায় মাছের উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে মাছ চাষের অনুকূল ও প্রতিকূল পরিবেশ ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে। প্রথমেই আমি মাছ চাষের অনুকূল পরিবেশটা নিয়ে আলোচনা করব। মাছের জীবন ধারণের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনুকূল অবস্থা। মাছের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনুকূল অবস্থা জলাশয়ের বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে। তার মধ্যে দুটি হলো মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ। প্রথমেই আমরা মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নিয়ে আলোচনা করব। কোন জলাশয়ের পানি ধারণের আধার হলো মাটি। মাটিতে বিদ্যমান বিভিন্ন উপাদান পানির ভৌত রাসায়নিক গুণাগুণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ কোন জলাশয়ের উৎপাদন ক্ষমতা প্রাথমিকভাবে ওই জলাশয়ের মাটির ধরনের উপর নির্ভর করে। বৈজ্ঞানিক পদ্ধতিতে লাভজনক মাছ চাষের জন্য প্রয়োজন স্বাস্থ্যকর জলজ পরিবেশ এবং পানিতে প্রাকৃতিক খাদ্যের পরিমিত প্রাচুর্য। আর পানির প্রাথমিক উৎপাদন ক্ষমতা মাটির উর্বরতার উপর নির্ভর করে। আমাদের দেশে বিভিন্ন ধরনের মাটিতে মাছ চাষ করা হয়ে থাকে। সব পুকুরের মাটির উর্বরা শক্তি একরকম নয়, ফলে মাছের উৎপাদনেরও অনেক তারতম্য দেখা যায়। মাছ চাষের একটি আদর্শ পুকুরে মাটির গুণাগুণ বলতে বোঝায় মাটির যে সকল বৈশিষ্ট্য মাছের সর্বোচ্চ উৎপাদন বৃদ্ধিতে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সাহায্য করে এমন মাটি। অর্থাৎ আমাদের পুকুরের মাটিটা, একটা আদর্শ পুকুরের মাটিটা এরকম হবে যে পুকুরের মাটি মাছের সর্বোচ্চ বৃদ্ধিতে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। তাহলে আসো আমরা দেখি, এর পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমরা মাটির ভৌত রাসায়নিক গুণাগুণ একটা পরিমাপ দিয়েছি। মাটির কি পরিমাণে একটি আদর্শ মাছের পুকুরে মাটির ভৌত রাসায়নিক গুণাগুণ কি মাত্রায় থাকলে মাছের উৎপাদন সবচেয়ে ভালো হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, সেটার একটা পরিমাপ এখানে দেওয়া হয়েছে। তাহলে আসো আমরা পরিমাপটি দেখি। যে একটি আদর্শ মাছ চাষের পুকুরের মাটির ভৌত রাসায়নিক গুণাগুণগুলো হবে, যেমন মাটির গঠনটা হবে কাদাযুক্ত দোআঁশ ও পলিযুক্ত কাদা। তলদেশের যে মাটিটা সেটা কাদাযুক্ত দোআঁশ বা পলিযুক্ত হলে ভালো হয়। পিএইচ 6.5 থেকে 7.5 মধ্যে থাকলে মাছের বৃদ্ধিটা ভালো হয়, উৎপাদন ভালো হবে। জৈব কার্বন শতকরা হিসেবে 1.5 থেকে 2.5% থাকবে। জৈব পদার্থ 2.5 থেকে 4% থাকবে। নাইট্রোজেন মিলিগ্রাম পার 100-তে 50 থেকে 75 ভাগ থাকবে। ফসফরাস মিলিগ্রাম পার 100-তে 10 থেকে 12 ভাগ থাকবে। পটাশিয়াম মিলিগ্রামে 100 পার মিলিগ্রামে 3 থেকে 4 ভাগ থাকবে। ক্যালসিয়াম 100 পার মিলিগ্রামে 40 থেকে 50 ভাগ থাকবে। এরপর আমরা পানির ভৌত রাসায়নিক গুণাগুণ দেখব। কাজে আমরা মাছ চাষের অনুকূল পরিবেশে কি বলেছি, যে মাছ চাষের অনুকূল পরিবেশ দুটা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হলো মাটির ভৌত রাসায়নিক গুণাগুণ, আরেকটি হলো পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ। আমরা মাটির ভৌত রাসায়নিক গুণাগুণ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, পুকুরের পানিতে মাছের জৈবিক চাহিদা পূরণের প্রয়োজনীয় বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, কারণ পানির ভৌত রাসায়নিক জৈবিক গুণাগুণ মাছের জীবনযাত্রাকে প্রভাবিত করে, মাছের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, মাছের
বেঁচে থাকা, খাদ্য গ্রহণ, দৈহিক বৃদ্ধি, প্রজনন, অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় কার্যাদি সুস্থভাবে পরিচালনার জন্য মাছের ভৌত রাসায়নিক গুণাবলীর একটা অনুকূল মাত্রা আছে, যেটা আমরা এর আগেও দেখিয়েছি মাটির ক্ষেত্রে। এই অনুকূল মাত্রা থাকলে তাহলে মাছের বৃদ্ধি, মাছ জন্মানো, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, মাছের বৃদ্ধিও সুষমভাবে হবে। কাজে আসো আমরা দেখি মাত্রাটি কি। পানির ভৌত গুণাবলীতে প্রথমে আমরা পানির ভৌত গুণাবলীতে মাত্রাটি দেখি। পানির গভীরতা 2 মিটার হলে সবচেয়ে ভালো হয়, মাছের উৎপাদন ভালো হয়। ঘোলাত্ম স্বচ্ছতা 25 সেন্টিমিটার, ঘোলাত্মটা 25 সেন্টিমিটার পর্যন্ত থাকলে ভালো হয়। তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাছের উৎপাদন ভালো হয়, মাছ ভালো জন্মাতে পারে। এরপর আমরা পানির রাসায়নিক গুণাবলীগুলি দেখব। দ্রবীভূত অক্সিজেন 5 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থাকবে 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার, ক্ষারত্ব থাকবে 100 মিলিগ্রাম পার লিটার, অম্লমান অর্থাৎ পিএইচ এর মান থাকবে 7.5 থেকে 8.5, ফসফরাস ppm পার্টস পার মিলিয়ন, ppm হলো পার্টস পার মিলিয়ন, তাহলে ফসফরাস পার্টস পার মিলিয়ন থাকবে 0.5 থেকে 1.0 মিলিগ্রাম পার লিটার, নাইট্রোজেন পার্টস পার মিলিয়ন 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটার, পটাশিয়াম পার্টস পার মিলিয়ন 1.0 মিলিগ্রাম পার লিটার। কাজেই বুঝতে পারছো যে একটা জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বা মাছ ভালোভাবে জন্মাবে, মাছের উৎপাদন বৃদ্ধি করা যাবে সেখানে একটা পরিমিত মাত্রায় মাটির ভৌত রাসায়নিক গুণাগুণ থাকতে হবে, পরিমিত মাত্রায় ওই জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ থাকতে হবে। তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি বা মাছ জন্মানো সুষমভাবে হবে, বৃদ্ধি এবং মাছের বৃদ্ধি ঘটবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। আমরা এতক্ষণ অনুকূল পরিবেশ আলোচনা করলাম, হ্যাঁ, এখন আমরা মাছের প্রতিকূল পরিবেশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রতিকূল পরিবেশে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রথমে এখানে আছে পানির ঘোলাত্ম। হ্যাঁ, পানির ঘোলাত্মটা মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্য এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে। কাজেই চলো আমরা পানির ঘোলাত্ম মাছ চাষে কি বিরূপ প্রভাব ফেলে এবং সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে আলোচনা করি। মাছ চাষে ঘোলা পানির ক্ষতিকর বা বিরূপ প্রভাব। পানির ঘোলাত্ম সূর্যের আলো প্রবেশে বাধার সৃষ্টি করে বিধায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন ব্যাহত হয়। এগুলি কিন্তু গত লেকচারে বা আগের লেকচারগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে, তাও আমি এখানে একটু সংক্ষেপে বলি যে পানিটা যখন ঘোলা হয়ে যায়, এই ঘোলা পানিতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, বাতাসের যে অক্সিজেন সেটাও ভালোভাবে মিশতে পারে না। কাজে এই যে পানির উপরিভাগে যে উৎপাদক ফাইটোপ্লাঙ্কটনকে আমরা উৎপাদক বলে থাকি, এদের সাহায্যে প্রাথমিক উৎপাদন হয়ে থাকে জলাশয়ে। কাজে অক্সিজেন যদি ভালোভাবে না মিশে এরা শ্বসনের জন্য অক্সিজেন পাবে না, আর যদি সূর্যালোক প্রবেশ করতে না পারে তাহলে সালোক সংশ্লেষণ এরা ভালো করে করতে পারবে না। সালোক সংশ্লেষণ যদি ভালো করে না করে প্রাথমিক উৎপাদন বৃদ্ধি পাবে না, অনেক সময় ফাইটোপ্লাঙ্কটন মারাও যেতে পারে এবং অক্সিজেনের পরিমাণও কমে যাবে। সালোক সংশ্লেষণ না হলে অক্সিজেন উৎপন্ন হবে না বেশি করে, এবং কার্বন ডাই অক্সাইড যেহেতু গৃহীত হবে না, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জলাশয়ে বেড়ে যেতে পারে। কাজেই সার্বিকভাবে এই যে জলাশয়ের পরিবেশ বা প্রাথমিক উৎপাদন যে কমে যাচ্ছে, সেজন্য মাছের উৎপাদনও কমে যাবে, মাছের বৃদ্ধি কমে যাবে। ফাইটোপ্লাঙ্কটন মাছের খাবার, তোমরা জানো। কাজে মাছের বৃদ্ধি কমে যাবে, মাছের উৎপাদন কমে যাবে। কাজে ঘোলাতের জন্য মাছের ক্ষতিকর প্রভাব পড়ছে। আচ্ছা, এরপর আছে মাছের চক্ষু ফুলকার মধ্যে কাদা ও ধূলিকণা ঢুকে ক্ষতি সাধন করতে পারে। তোমরা জানো যে ঘোলাত্মের মধ্যে প্রচুর পরিমাণে কাদা ধূলিকণা এগুলো থাকে। ধোয়ায় যখন চুয়ায় পানি আসে, বিভিন্ন বন্যা টন্যা বা বৃষ্টির পানি ধোয়ানি হয়ে আসে যখন, তখন সেখানে ধূলিকণা কাদা এসে থাকে, যেটা মাছের চক্ষু ফুলকার মধ্যে ঢুকে ক্ষতি সাধন করতে পারে। মাছ উৎপাদনের প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয়।
কারণ ঘোলাতো হলে যে পুষ্টিটা ঠিক মতো হবে না, যেটা একটু আগে আলোচনা করেছি। মাছ ঠিক মতো খাদ্যদ্রব্য দেখতে পায় না বলে পরিমিত খাদ্য গ্রহণ করতে পারে না। ওই যে মাছে ধূলিকণা যদি চোখে যায় তাহলে তো খাবার ঠিক মতো ওরা দেখতে পাবে না, খাবার যদি ঠিক মতো দেখতে না পায় খেতে পারবে না, কাজে স্বভাবতই এদের বৃদ্ধি এবং উৎপাদন ব্যাহত হবে। মাছের প্রজননে ব্যাঘাত ঘটে, হ্যাঁ, উপকারী জলজ প্রাণী দৃষ্টিশক্তি ও শ্বাসক্রিয়ায় ব্যাঘাত ঘটে, সার্বিক মাছের উৎপাদন কম হয়। আচ্ছা, এরপরে আমরা এর পরের স্লাইডে চলে যাব। এর পরের স্লাইডে আমরা পানির ঘোলাত্ব সৃষ্টির কারণটা আলোচনা করব। এতক্ষণ আমরা মাছের জন্য যে ঘোলাত্ব ক্ষতিকর হয়ে থাকে সেটা আলোচনা করেছি। পানির ঘোলাত্ব কি কি ভাবে সৃষ্টি হয়? বর্ষাকালে বৃষ্টি পানির সাথে মাটি ধুয়ে জলাশয়ে প্রবেশ করলে, যদি জলাশয়ে প্রবেশ করে তাহলে ঘোলাত্ব হয়। মাটিতে কর্দম কণা অতিরিক্ত পরিমাণে থাকলে পানির ঘোলাত্ব সৃষ্টি হবে। পানিতে মাত্রাতিরিক্ত যদি প্লাঙ্কটনের উপস্থিতি হয়, অনেক প্লাঙ্কটন জন্মে যায় তাহলে হবে। পুকুরে পচনশীল পদার্থের অতিরিক্ত উপস্থিতি ঘটলে হবে। পুকুরে চুন জাতীয় পদার্থের যদি অভাব হয় তাহলেও ঘোলাত্ব হবে। পুকুরে ভাসমান কঠিন পদার্থ, এই যে ধূলিকণা, পলিকণা, এগুলির উপস্থিতি যদি বেশি হয় তাহলেও ঘোলাতের সৃষ্টি হবে। কাজে আমরা দেখলাম কি কি কারণে পানির ঘোলাত্ব সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা পানির ঘোলাত্ব সৃষ্টি হওয়া দেখলাম, পানির ঘোলাত্বের ক্ষতিকারক প্রভাবও দেখলাম মাছের উপরে। এখন এই ঘোলাত্ব কিভাবে দূর করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। মাটি কণা ও ভাসমান পদার্থ দ্বারা সৃষ্ট ঘোলাত্ব দূর করার জন্য মাছ চাষ করার পুকুরে হেক্টর প্রতি 20 থেকে 40 কেজি হারে অ্যালাম ব্যবহার করতে হবে। লাল মাটি বা অম্লঘটিত ঘোলাত্বের জন্য ঘন ঘন পানি পরিবর্তন করতে হবে এবং পুকুর প্রস্তুতির সময় শতাংশ প্রতি 2 থেকে 3 কেজি চুন ও অন্যান্য সার ব্যবহার করতে হবে। এরপর উদ্ভিদ প্লাঙ্কটন জনিত যদি ঘোলাতে সৃষ্টি হয় তাহলে পানি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, পাম্পে দিয়ে সব পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিতে হবে। তা সম্ভব না হলে কৃত্রিম খাদ্য প্রয়োগের মাত্রা কমিয়ে হেক্টর প্রতি 200 থেকে 300 কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করলে কিন্তু সেটা প্লাঙ্কটনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, 375 থেকে 500 কেজি হেক্টর হারে জিপসাম বা 50 থেকে 100 কেজি হেক্টর হারে ফিটকিরি পানিতে দ্রবণ তৈরি করে, হ্যাঁ, এই পরিমাণ জিপসাম বা ফিটকিরি পানিতে একটা দ্রবণ তৈরি করে নিতে হবে এবং সেটা জলাশয়ে ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর আছে বৃষ্টি ধৌত কাদা ময়লা যুক্ত পানি যাতে পুকুরে প্রবেশ করতে না পারে সেজন্য পুকুরের পাড়, দিঘির পাড় এগুলো উঁচু করে দিতে হবে এবং পাড়ে ঘাস লাগাতে হবে যাতে এই যে বৃষ্টির পানিতে আবার যে কোনো অল্প চুয়ানো পানিটা যাতে বাধাগ্রস্ত হয়, সরাসরি যাতে পুকুরে আসতে না পারে। এছাড়া তাজা কচুরিপানা ও কলা গাছের খণ্ড পুকুরে রাখলেও ঘোলাত্ব কিছু পরিমাণে দূর হয়। কাজেই এই ঘোলাত্বের জন্য মাছের বৃদ্ধি, মাছ জন্মানো কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়, মাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, মাছের উৎপাদন অনেক কমে যায়। কাজেই জলাশয়ের মধ্যে পানির ঘোলাত্বতা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, পানির ঘোলাত্বতা দূর করতে হবে। আচ্ছা, এরপরে আর যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আর যে প্রতিকূল পরিবেশ হয়, একটা তো আমরা আলোচনা করলাম ঘোলাত্ব, আর আরো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়ে থাকে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এরপরে আছে কাদা। পুকুরে উৎপাদনশীলতা নির্ভর করে এর তলদেশের কাদার গুণাগুণের উপর, কিন্তু কাদার পরিমাণ বেশি হলে মাছ চাষে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেমন পানিতে ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয় যদি বেশি কাদা নিচে হয়। ক্ষতিকর গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি বেড়ে যায়। আর বেশি যদি কাদা হয় জলাশয়ের তলদেশে তখন জৈব পদার্থের পচন দেরিতে হয়, পানিতে অক্সিজেনের অভাব দেখা দেয়, পানি পচে পুকুর মজে যেতে পারে। হ্যাঁ, তাহলে এই যে কাদার পরিমাণ যদি বেড়ে যায় এগুলো ক্ষতিকারক পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। কাজেই পুকুরে কাদার পরিমাণ বেশি হলে পুকুর শুকিয়ে ফেলতে হবে, শুকিয়ে কাদাকে সরিয়ে ফেলতে হবে এবং তা যদি সম্ভব না হয় তাহলে শতাংশ প্রতি 1 কেজি করে চুন প্রয়োগ করতে হবে এবং সম্পূরক খাদ্য যে প্রয়োগ করা হয় সেটা কমিয়ে আনতে হবে। এভাবে তলদেশের কাদার পরিবেশটা ঠিক রাখতে হবে যাতে মৎস্য উৎপাদন বাধাগ্রস্ত না হয়। এরপর আমরা গভীরতা দেখব যে গভীরতার জন্য
কি প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় মাছের। হ্যাঁ, পুকুরের গভীরতা অনেক সময় মাছ চাষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। হ্যাঁ, পুকুর বেশি গভীর হলে সূর্যালোক নির্দিষ্ট গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না, এতে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ত উৎপাদন হয় না, ফলে মাছের বৃদ্ধি ব্যাহত হয়। সূর্যালোক যদি প্রবেশ না করতে পারে, আমি আগেই বলেছি যে মাছের জলাশয়ের উপরে কি থাকবে, যে প্রাথমিক উৎপাদক থাকবে ফাইটোপ্লাঙ্কটন, জলজ উদ্ভিদ, এরা সালোকসংশ্লেষণ করতে পারবে না। সালোকসংশ্লেষণ না করতে পারলে একদিকে যেমন অক্সিজেন উৎপন্ন হবে না জলাশয়ে, অন্যদিকে প্রাথমিক উৎপাদনও হবে না, প্রাথমিক খাদ্য উৎপাদনও হবে না, ফলে মাছের বৃদ্ধি কম হবে। আবার এর বিপরীত অবস্থাও কিন্তু দেখা যায় যে জলাশয়ের গভীরতা যদি বেশি কম হয়, তখন দেখা যায় যে পানিতে একদম তলদেশ পর্যন্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং তলদেশের পানি প্রচুর গরম হয়ে যায়। এই যে প্রচুর গরম হয়, এই গরম তলদেশে ক্ষতিকর উদ্ভিদ জন্মায়। হ্যাঁ, গরম তলদেশে যে ঠান্ডা পানিতে যে মাছগুলো থাকে, এই গরম পানিতে গেলে সেই মাছগুলো সুষম বৃদ্ধি হবে না। হ্যাঁ, যে ঠান্ডা পানির মাছ যে সেগুলো সেখানে থাকতে পারবে না। তাহলে আমরা দেখছি যে জলাশয় বেশি গভীর হলেও মাছ চাষের জন্য প্রতিকূল অবস্থা, আবার জলাশয় যদি কম গভীর হয়, অতিরিক্ত কম গভীর হয়, সেটাও কিন্তু মাছ চাষের জন্য প্রতিকূল অবস্থা। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ব্লুম। ফাইটোপ্লাঙ্কটন অতিরিক্ত বৃদ্ধিকে, কোন জলাশয়ে ফাইটোপ্লাঙ্কটনের অতিরিক্ত বৃদ্ধিকে ব্লুম বা ওয়াটার ব্লুম বলা হয়। আমি গত লেকচারগুলোতে ফাইটোপ্লাঙ্কটন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা জানো যে সাইনোফাইসিস শ্রেণী বা সবুজ শৈবাল শ্রেণী, ক্লোরোফাইসিস শ্রেণীর অনেক শৈবাল পানিতে ব্লুম সৃষ্টি করে, পানির উপরে একটা আস্তরণ করে ফেলে। আস্তরণ করলে বাতাসের অক্সিজেন মিশতে পারে না, সূর্যালোক পানির ভিতরে প্রবেশ করতে পারে না, এবং পানির ভিতরে যেহেতু প্রবেশ করতে পারে না, ফাইটোপ্লাঙ্কটন সালোকসংশ্লেষণ করতে পারবে না। তারপর অক্সিজেন যেহেতু মিশতে পারে না, পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এবং ফাইটোপ্লাঙ্কটন যেহেতু সালোকসংশ্লেষণ করতে পারে না, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জলাশয়ের পানিতে বেড়ে যায়। এবং কিছু কিছু ফাইটোপ্লাঙ্কটন আছে যারা বিষাক্ত দ্রব্য নিঃসৃত করে, পানিকে বিষাক্ত করে ফেলে। এই সার্বিক কারণে ওয়াটার ব্লুম সৃষ্টি হলে এই সমস্ত কারণে পানিতে মৎস্য চাষ ব্যাহত হয়, মৎস্যের উৎপাদন কমে যায়, মাছও মারা যেতে পারে। তাহলে কি করতে হবে? শ্যাওলা নিয়ন্ত্রণে, অর্থাৎ এই ওয়াটার ব্লুম নিয়ন্ত্রণে হেক্টর প্রতি 200 থেকে 300 কেজি চুন প্রয়োগ করতে হবে। পানির উপরের তলে লাল স্তর পড়লে, আমরা জানি যে ওয়াটার ব্লুমের বিভিন্ন কালার হতে পারে, যদি লাল স্তর পড়ে তাহলে ধানের খড়ের বিচালি বা কলা পাতার তৈরি দড়ি পানির উপর দিয়ে ভাসমান অবস্থায় টেনে ফেলতে হবে, অর্থাৎ বারবার ফেলে টেনে তুলতে হবে। তাহলে দেখা যায় যে ওয়াটার ব্লুমটা কমে যায়। আচ্ছা, এরপর আমরা রাক্ষসী মাছ ও ক্ষতিকর প্রাণী নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার রাক্ষসী মাছ ও ক্ষতিকর প্রাণী যেমন সাপ, ব্যাঙ ইত্যাদি মাছের ছোট পোনাকে খেয়ে ফেলে এবং ফলে মাছের উৎপাদন কমে যায়। কাজেই এদেরকে পুকুরের পানি যদি শুকিয়ে বা রোটেনন পাউডার ব্যবহার করে এই সমস্যা দূর করা যায়, অর্থাৎ এই রাক্ষসী মাছ বা ক্ষতিকর প্রাণীকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এই যে যেগুলো আমরা আলোচনা করলাম মাছ চাষের জন্য, যে প্রতিকূল পরিবেশ আলোচনা করলাম, এর বাইরেও আরো কিছু আছে, যেমন বন্যা প্রায় নিয়ন্ত্রণ করা যায় না, প্রয়োজনকারী বন্যা হলে খুব একটা নিয়ন্ত্রণ করা যায় না। খরা নিয়ন্ত্রণ করা যেতে পারে, কৃত্রিম ভাবে পানি সেচ দেওয়া যেতে পারে যদি পুকুর ডোবা এগুলো শুকে যায়। সার ও কীটনাশক অতিরিক্ত ব্যবহার, আশেপাশে যদি ফসলি জমি থাকে সেগুলিতে খেয়াল রাখতে হবে যে সেই কীটনাশক বা সার সুষম পরিমাণে সেসব খেতে দিতে হবে। হ্যাঁ, কৃষি ক্ষেতে ব্যবহার করতে হবে যাতে বৃষ্টির পানির মাধ্যমে চুয়ায়ে অতিরিক্ত পরিমাণে এগুলি জলাশয়ে না আসে, কারণ অতিরিক্ত পরিমাণে জলাশয়ে আসলে জলাশয়ের পানিটা দূষিত হয়ে পড়বে, মাছ চাষের অনুকূল থাকবে না, মাছ চাষের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে। আচ্ছা, এরপর আমরা এর পরের স্লাইডে চলে যাব। এর পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে জলজ সম্পদ ব্যবস্থাপনায় যেহেতু মুখ্যভাবে মাছ চাষেরই আলোচনা, সেহেতু আমরা মাছ চাষের আলোচনা করলাম কিভাবে মৎস্য চাষ
কি কি ব্যবস্থা নিলে এই মৎস্য চাষ ব্যবস্থাপনায় মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি করা যায়। এর সাথে কিন্তু একটা সম্পর্কযুক্ত বিষয় চলে আসে, এই বিষয়টি হলো খাদ্য ব্যবস্থাপনা, ফিড ম্যানেজমেন্ট। সেজন্য আমি অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্টের সাথে ফিড ম্যানেজমেন্টও সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেব। তাহলে আসো, খাদ্য ব্যবস্থাপনা বা ফিড ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? পুকুরে প্রদত্ত সম্পূরক খাদ্য, চুন প্রভৃতি প্রাকৃতিক খাদ্য তৈরিতে সহায়তা করে থাকে। যে তোমরা জানো যে পুকুর, দিঘি, ডোবা এগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যের উপরে মাছ চাষটা নির্ভরশীল। কিন্তু এই প্রাকৃতিক খাদ্য যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে সম্পূরক খাদ্য আমাদেরকে এইসব জলাশয়ে প্রয়োগ করতে হবে। আচ্ছা, পুকুরে নিয়মিত খাদ্য প্রয়োগ করলে, এই সম্পূরক খাদ্য যদি আমরা প্রয়োগ করি, তাহলে পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি সন্তোষজনক হারে বাড়ে এবং মাছের ফলনও বেড়ে যায়। তাহলে পুকুরের প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যের জন্য 15 দিন অন্তর 4 থেকে 6 কেজি গোবর সার অথবা 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। প্রতি 15 দিন অন্তর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ যে জলাশয়ে আমরা মৎস্য চাষ করছি সেই মৎস্যগুলোকে জাল ফেলে টেনে দেখতে হবে যে এরা কি পরিমাণ বৃদ্ধি পেল, কতটুকু বড় হলো। এটা পর্যবেক্ষণ করে সম্পূরক খাদ্যের হারটা নির্ণয় করতে হবে যে কি পরিমাণ খাদ্য ওই জলাশয়ে দিতে হবে। আচ্ছা, সম্পূরক খাদ্য সরবরাহ মাছের ওজনের প্রায় 5-6% হারে, শতকরা 5-6 ভাগ হারে দৈনিক 2 বার সম্পূরক খাদ্য সরবরাহ করতে হবে। এখানে সম্পূরক খাদ্যের গড় হার উল্লেখ করা হলো যে গড়ে কি পরিমাণ একটা জলাশয়ের মধ্যে সম্পূরক খাদ্য দিতে হবে। চালের মিহি গুঁড়া শতকরা 50 থেকে 60 ভাগ দিতে হবে। সরিষার খোল চূর্ণ, মাছের গুঁড়া 40 থেকে 50 ভাগ দিতে হবে। পুদিপানা বা সবুজ পাতা চূর্ণ শতকরা 10 ভাগ দিতে হবে। আচ্ছা, যদি কোনো জলাশয়ে এই পরিমাণ সম্পূরক খাদ্য সরবরাহ করা হয় তাহলে কিন্তু মাছ সুষমভাবে বৃদ্ধি পাবে। কাজে মাছের ফলনটা যদি আমরা দেখি যে মাছ কি পরিমাণ উৎপন্ন হলো সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে আমরা সম্পূরক খাদ্য দিলাম এতে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বৃদ্ধি পেল এবং মাছের ফলনটা কিরকম হলো। কাজে মাছের ফলন এখানে বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাছের ফলন প্রতি 6 মাসে বা এক মৌসুম ধরা হয় 6 থেকে 8 মাসে, বছরটাকে 1 বা 2 মৌসুমে ভাগ করা হয়ে থাকে। সাধারণত 6 থেকে 8 মাস একটা মৌসুম ধরা হয়। তাহলে প্রতি 6 মাসে বা এক মৌসুমে একর প্রতি প্রায় 1 থেকে 2 থেকে 1.5 টন, আমরা যদি বিঘায় বলি 400 থেকে 600 কেজি মাছ উৎপন্ন হয়ে থাকে। গড়ে প্রায় 500 কেজি, শতকে প্রায় 17 কেজি ফলন পাওয়া যায়। আমরা যদি শতকে বলি তাহলে প্রায় 17 কেজি ফলন পাওয়া যায়। কাজে দেখেছ যে বেশ সন্তোষজনক মাছের ফলনটা হচ্ছে সম্পূরক খাদ্য সরবরাহের ফলে। আচ্ছা, এই যে মাছের ফলনটা উৎপন্ন হলো এটাও হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না। আমরা যদি এই ফলন প্রতি আয়টা বের করি, মানে এই মাছ উৎপন্ন যে হলো এটা থেকে কি পরিমাণ আয় হবে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এই ব্যবস্থাপনায় মাছের উৎপাদন সন্তোষজনক আছে কিনা। তাহলে আয়টা আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তোমাদের বইতেও একটা উদাহরণ দিয়ে আছে। সেটা হলো যে প্রতি কেজি নাইলুটিকা মাছ 70 টাকা হিসাবে, শতকে, অর্থাৎ প্রতি কেজি মাছ শতকে যদি আমরা দেখি তাহলে 12,000 টাকা বিক্রি হতে পারে। অর্থাৎ 1 কেজি নাইলুটিকার মাছ যদি 70 টাকা হয় তাহলে শতকে 12,000 টাকার মাছ বিক্রি হবে। যদি প্রতি শতকে গড়ে চাষ যদি ধরা হয়, মানে মাছ চাষ যে করা হলো কত খরচ হয়েছে সেটা যদি ধরা হয়, মানে এগুলি সব আনুমানিক হিসাব, 3,400 টাকা যদি ব্যয় হয় তাহলে এই আয় ব্যয় মিলায়ে
অনুপাতটা দাঁড়ায় 3000:9000, 1:3। অর্থাৎ ওই জলাশয়ে যদি 3000 টাকা খরচ হয় মাছ চাষ উৎপাদনে, তাহলে সেটা থেকে আয় হবে 9000 টাকা। কাজেই দেখছো যে 1:3 খুবই সন্তোষজনক। কাজে এই যে সম্পূরক খাদ্য ব্যবস্থাপনা, ফিড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি, এতে মাছের ফলন বৃদ্ধি পাবে এবং আয়ও খুবই সন্তোষজনক হবে। আশা করছি বুঝতে পেরেছো। এই ফিড ম্যানেজমেন্টের মাধ্যমে আজকের ক্লাস আমি শেষ করছি। আজকে আমি তোমরা কারা আছো মাইক্রোফোনটা একটু অন করো। ফামিদা, লিজা, তুমি একটু মাইক্রোফোনটা অন করো, আমরা একটু কথা বলি। সোহিলি কি আছো? তোমরা মাইক্রোফোন আর ভিডিও দুটাই অন করো, মাইক্রোফোন এবং ভিডিও অন করো সবাই। হ্যাঁ, মাইক্রোফোন এবং ভিডিও অন করো, আমরা একটু আলোচনা করি। আমি লিজাকে আছো? লিজা আছো? জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের লেকচারটা কি বুঝতে পেরেছো? আজকের লেকচার বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, কাজেই দেখতে পেয়েছো আমরা অ্যাকোয়াকালচারে আছি। অ্যাকোয়াকালচার মানে প্রধানত মাছের চাষকে বোঝানো হয়ে থাকে। সেখান থেকে আজকে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাকোয়াকালচার থেকে একটু করলাম, মাছ চাষ সম্পর্কে ধারণা নিলাম। আবার আরেকটা টপিক অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কেও আলোচনা করলাম। আচ্ছা, তোমরা কি সম্পূরক খাদ্য সরবরাহ বিষয়টি বুঝতে পেরেছো? আমাকে কি একটু বলতে পারবে যে সম্পূরক খাদ্য সরবরাহটা কি? কেন সম্পূরক খাদ্য সরবরাহ করতে হবে জলাশয়ে, অর্থাৎ পুকুর ডোবাতে? অর্থাৎ পুকুর ডোবা দিঘিতে, শোনার চেষ্টা করো, পুকুর ডোবা দিঘিতে যে আমরা মাছ চাষ করে থাকি সেখানে সম্পূরক খাদ্য সরবরাহ করতে হবে আমি বলেছি। হ্যাঁ, প্রাকৃতিক খাদ্যের বৃদ্ধি ঘটানোর জন্য। এটা কেন করা লাগবে? এটা করলে কি হবে বলো, একটু বলো। ম্যাম, মাছের আয় হবে, তারপর বেশি টাকা বিক্রি করতে পারবে, ফলন বেশি হবে ম্যাম। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ আমরা সম্পূরক খাদ্যটা সরবরাহ করলে পানিতে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বৃদ্ধি হবে। প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বৃদ্ধি হলে মাছ বেশি করে খেতে পারবে বা ভালোভাবে খেতে পারবে। ভালোভাবে খেলে মাছের বৃদ্ধিটা ভালো হবে, ফলন ভালো হবে, মাছের উৎপাদন বৃদ্ধি হবে, যেটা আমরা চাই, তাই না? আমরা মাছ চাষ কেন করব? মাছের বৃদ্ধির জন্য। আমাদের মাছের চাহিদা, আমাদের যে মৎস্যের চাহিদা আমাদের দেশে, সেই চাহিদা যাতে পূরণ হয় এবং মাছ যেন বিদেশে রপ্তানি করা যায়, রপ্তানি করেও যেন আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তাই না? আচ্ছা, সবশেষে বুক রেফারেন্স আছে, রেফারেন্স বুকস। এই রেফারেন্স বুকস এর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? সবশেষে আমি রেফারেন্স বুকস দিয়েছি, রেফারেন্স বুকস এর একটি তালিকা দিয়েছি। আশা করছি এইগুলোর মাধ্যমেও তোমরা উপকৃত হবে, এই রেফারেন্স গুলো তোমাদের কাজে আসবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।